নমস্কার, আমি বিশ্বজিৎ। আজ আলোচনা করব ভারতবর্ষের কাস্ট ব্যবস্থাটা কী, জাত ব্যবস্থাটা কী এবং তার গণনার জাত ব্যবস্থা গণনার প্রয়োজন কেন, কাস্ট কী এবং কাস্ট সেন্সাসের প্রয়োজন কী, এই প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব। তবে ভারতবর্ষে কাস্ট বুঝতে গেলে আমাকে ইউরোপীয় সমাজ জীবনের সঙ্গে একটা তুলনামূলক আলোচনা করা প্রয়োজন। কারণ ইউরোপীয় সমাজ জীবনে শ্রেণী ক্লাস হিসেবে যে সমাজকে নির্ণয় করা হয়, আমরা ভারতবর্ষে সেটাকে আমরা কাস্ট হিসেবে নির্ণয় করি। তাহলে এখন কাস্ট এবং ক্লাসের ডিফারেন্স বিটুইন ক্লাস এবং কাস্ট কী? ক্লাস, ইউরোপীয় সমাজ জীবনে ক্লাস হলো অর্থনৈতিকভাবে ধনী দরিদ্র এই দুটো শ্রেণী, অথবা মালিক এবং শ্রমিক, এভাবে ইউরোপে নির্ণয় করা হয় ক্লাস। মানে আজকে যে গরিব সে আগামী দিনে ধনী হতে পারে, আজকে যে ধনী সে কালকে গরিব হতে পারে। এটা হচ্ছে ইউরোপীয় সমাজ ব্যবস্থার বৈশিষ্ট্য, ক্লাস। এখানে অর্থনৈতিক মানদণ্ড দিয়েই সমাজের মর্যাদা নির্ণয় হয়। ধনী ব্যক্তির সম্মান একরকম, শ্রমজীবী মানুষের সম্মান একরকম। কিন্তু আমরা যদি এই কাস্ট সিস্টেমটা ভারতবর্ষে আবার অ্যানালাইসিস করি, এখানে কিন্তু অর্থনৈতিক মানদণ্ড দিয়ে ভারতীয় সমাজ জীবনকে বিচার করলে হবে না। কারণ ভারতবর্ষের কাস্ট ব্যবস্থাটা এটা জন্মসূত্রে থেকে প্রাপ্ত। যখন কোনো ব্যক্তি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করে, তো তার বংশমর্যাদা হিসাবে তিনি ব্রাহ্মণ। কোনো ব্যক্তি যদি শূদ্রে ঘরে জন্মগ্রহণ করে, সে বংশমর্যাদায় শূদ্র। তাহলে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই চার বর্ণ ভারতের সমাজ জীবনকে বাছা হয়েছে, ভাগ করা হয়েছে। এবং শূদ্র ব্যক্তি যদি ধনবান হয়, তার বংশমর্যাদা থাকবে শূদ্রই, সমাজের নিচু স্তরেই। ব্রাহ্মণ যদি গরিবও হয়, তার মর্যাদা ব্রাহ্মণ হিসেবে থাকবে। দেখুন, কোনো মন্দিরে শূদ্র পুরোহিত নেই, ব্রাহ্মণ পুরোহিত। তো ভারতবর্ষের যে কাস্ট যে ব্যবস্থাটা, এটা বৃত্তি বা পেশা এবং বংশগত। এই হাজার হাজার বছর ধরে ভারতবর্ষের এই কাস্ট সিস্টেমটা বংশগতভাবে চলে আসছে, এবং এই বংশগত কাস্ট সিস্টেমের মধ্যে আছে তার পেশা বা জীবিকা লুকিয়ে আছে। তাহলে কাস্ট কি? কাস্ট হচ্ছে বংশগত এবং তার মর্যাদা। যদি শূদ্র হয় তার সামাজিক মর্যাদা কম, যদি সে ব্রাহ্মণ হয় তার সামাজিক মর্যাদা বেশি। তাই ভারতবর্ষের সমাজ জীবনে পরিচিত কাস্ট দিয়ে, কাস্ট সিস্টেম। আর ইউরোপ হচ্ছে ক্লাস, এখানে ধনবান গরিব, আর ভারতবর্ষের উচ্চবর্ণ ব্রাহ্মণ অথবা নিম্নবর্ণের শূদ্র, মধ্যবর্তী স্থান হচ্ছে ক্ষত্রিয় এবং বৈশ্য। তো কাস্ট হচ্ছে জন্মগত এবং পেশাভিত্তিক, আর ক্লাস হচ্ছে অর্থনৈতিকভাবে শ্রেণী বিভাজন, ধনী গরিব। অধ্যাপক শ্রীনিবাসন তার বিখ্যাত বই ইন্ডিয়া সোশ্যাল স্ট্রাকচারে বলেছেন, ভারতবর্ষের জাতিভেদ প্রথা হল সর্বভারতীয় এবং জন্মসূত্রে মর্যাদা নির্ধারিত হয়। এটা জন্মসূত্রে মর্যাদা নির্ধারিত হয়। তিনি ভারতবর্ষের জাত ব্যবস্থাকে দুটো কারণে উল্লেখ করেছেন, একটা কর্ম আর একটা ধর্মে। কর্মের সঙ্গে ধর্ম যুক্ত করা হয়েছে। যেমন ছান্দোগ্য উপনিষদে উল্লেখ আছে, একজন ব্যক্তির বর্ণ তাদের পূর্বজন্মের কর্মের ভিত্তিতে নির্ধারিত হয়। যেমন আমি পূর্বজন্মের কাজ করলে, কোনো অপরাধ করলে আমার জন্ম শূদ্র হবে, পূর্বজন্মে ভালো কাজ করলে আমি ব্রাহ্মণ ঘরে জন্ম নিতে পারি। তাই আমাদের মর্যাদা এবং সব কিছুই বংশগত। তাহলে এম এন শ্রীনিবাসন বলেছেন, ভারতের কর্ম
ভারতের ধর্ম কর্মের সঙ্গে ধর্মের যুক্ত, কারণ ইউরোপের পৃথিবীর সমস্ত রাষ্ট্রেই কর্ম বিভাজন আছে, কিন্তু কর্মের সঙ্গে ধর্মের কোনো যোগসূত্র নেই। মানে ধর্মগতভাবে আমি শূদ্র জন্মগ্রহণ করেছি, তাই ভগবান আমার কর্মের ফলের কারণে আমার শূদ্র জন্ম দিয়েছে, সে আমি শূদ্রের কাজই করতে হবে। সমাজের নোংরা মল এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা, ডাস্টবিন এগুলো রাস্তার নোংরামি পরিষ্কার করে আমার কর্তব্য। এগুলো কর্ম দ্বারাই পূর্বজন্মের কর্মের ফলে আমি শূদ্র হয়েছি, তাই আমি যত ধনবানে হোক না কেন আমার শূদ্রের নিয়ম শৃঙ্খলা নিজে চলতে হবে। তাহলে ছান্দোগ্য উপনিষদের ধর্মের কথা স্পষ্ট লেগেছে, আমাদের পূর্বজন্মের কর্মের দ্বারা আমরা জন্ম হয় ভালো বংশ বা খারাপ বংশের, মানে শূদ্র অথবা ব্রাহ্মণ বা ক্ষত্রিয় বৈশ্যের। ঋগ্বেদেও তো বলা হচ্ছে ব্রাহ্মণের মুখ দিয়ে ব্রাহ্মণ হয়েছে, বাহু দিয়ে বৈশ্য, উরু দিয়ে শূদ্র ক্ষত্রিয়, ব্রাহ্মণ ক্ষত্রিয়, মুখ দিয়ে ব্রাহ্মণ, বাহু দিয়ে ক্ষত্রিয়, উরু দিয়ে বৈশ্য এবং পা দিয়ে শূদ্র গঠিত হয়েছে, শূদ্র সমাজ তৈরি হয়েছে। আচ্ছা যাও, তো ভারতবর্ষের যে কাস্টের যে বৈশিষ্ট্যগুলো, এখানের মধ্যে প্রধানত বংশগত, আমার বংশ দ্বারা আমার সব কিছু নির্ণয় হয়। জন্মের পর জন্ম, আমার উন্নতি আর হবে না, আমি এই বংশেতে জন্ম, এই জাতি জন্ম, এই জাতি আমার মৃত্যু। আমি ধনবান হলেও আমার শূদ্র হিসেবে পরিচিত। তাহলে এই বংশটার সঙ্গে বৃত্তি জড়িত। ভারতবর্ষের কর্মবিভাজনটা কি সুন্দর ভাগ করে দেওয়া আছে। ব্রাহ্মণ পূজা অর্চনা করবে, ক্ষত্রিয়রা রাষ্ট্র শাসন করবে, বৈশ্যরা ব্যবসা বাণিজ্য কৃষিকাজ করে, শূদ্র দায় 3 বর্ণের সেবা করে। সমাজের সমস্ত শ্রমজীবী মানুষ হচ্ছে শূদ্র এবং তারা অচ্যুত। এবং আমাদের মর্যাদা বংশগতি মর্যাদা। আমি যত ধনবানে হোক না কেন আমাকে বলবে তুই নাথ যোগীর ছেলে, তুই দাস, তুই মুচির ছেলে, যত ধনবানে হোক না কেন। যে আমাদের মর্যাদা, আমাদের বৃত্তি, আমাদের পেশা বংশের সঙ্গে যুক্ত, জন্মের বংশের যুক্ত। বাবা ব্রাহ্মণ হলে পুত্র ব্রাহ্মণ হওয়ার চেষ্টা করে, বাবা শূদ্র হলে পুত্র ও শূদ্রের কাজে অনুসরণ করার চেষ্টা করে। শিক্ষিত হলেও, আপনার অধ্যাপক হলেও, ডাক্তার হলেও আমাকে ইনডাইরেক্টলি সমাজ আপনাকে শূদ্র সন্তান হিসেবে সম্বোধন করবে। আচ্ছা যাও, তাহলে আমি ভারতবর্ষের MN শ্রীনিবাসনের ইন্ডিয়া সোশ্যাল স্ট্রাকচারের মধ্যে ক্লাস এবং কাস্টের যে শ্রেণী বিভাজন আমি ব্যাখ্যা করলাম এবং তার বৈশিষ্ট্য কিছু বললাম, বংশানুক্রমিক, বৃত্তিগত বিভাগ, জাতিসূচক পদবি এবং আরোপিত মর্যাদা। দেখুন, ভারতবর্ষের স্বাধীন হওয়ার পর আম্বেদকর ST এবং SC এই শূদ্র কমিউনিটির জন্য রিজার্ভেশন চালু করেছিল। পরবর্তীকালে 340 ধারায় আম্বেদকর একটা সংবিধান প্রভিশন রেখেছে। প্রভিশনে পরবর্তীকালে 1979 সালে 1979 মোরারজি দেশাই BP মণ্ডলের নেতৃত্বে একটা কমিশন গঠন করে 340 আর্টিকেলে। এই মণ্ডল কমিশনে BP মণ্ডল তার রিপোর্ট সাবমিট করেছিল 1980-তে। তাহলে এই মণ্ডল কমিশনের রিপোর্টের মাধ্যমেই আমরা দেখতে পাই ভারতবর্ষের সমাজ জীবনে এই কাস্টের অবস্থা কী। দেখুন, তিনি উল্লেখ করেছেন যে তিনি যেভাবে সামাজিক সূচক নির্ণয় করেছেন, তিনি সামাজিক সূচক নির্ণয় করে বলেছিলেন 10% পুরুষ, 25% মহিলা, 17 বছরের কম বয়সে বিয়ে হয় এই OBC কমিউনিটির মধ্যে রাজ্যে। এরপর তিনি বলেছেন কমপক্ষে 5% পুরুষ এবং 10% মহিলা শহরাঞ্চলে, 10% পুরুষ, 25% মহিলা, 17 বছরের কম বয়সে বিয়ে হয়। এবং তিনি দেখিয়েছেন OBC কমিউনিটির মধ্যে মহিলা অংশগ্রহণ 25%, বেশি। শিক্ষাগত সূচক হিসেবে তিনি উল্লেখ করেছেন 5 থেকে 15 বছর বয়সী শিশুদের সংখ্যা, 5 থেকে 25 বছর, 5 থেকে 15 বছর বয়সী শিশুদের সংখ্যা যারা স্কুলে যায়নি তাদের সংখ্যা 25%।
মেট্রিকুলেশন বলেছেন পাশের হার 25% কম। হ্যাঁ, যে শ্রেণীতে মেট্রিকুলেশন অনুপাত রাজ্যের গড়ের তুলনা কমপক্ষে 25% মেট্রিকুলেশনের এই কমিউনিটির মধ্যে 25% মেট্রিকুলেশন মানে উচ্চ মাধ্যমিক পাশ করতে পারেনি, মাধ্যমিক। অর্থনৈতিক সূচক হিসেবে তিনি বলেছেন কাঁচাবাড়িতে বসবাস করে 25%-এর বেশি লোক। তারপর বলেছেন এই কমিউনিটি লোকের 25%-এর কম ইনকাম, যে রাজ্যের ইনকাম থেকে রাজ্যের যত আয় হয় বা ভারতবর্ষের রাষ্ট্রের যত আয় হয়, এই কমিউনিটির মধ্যে তাদের আয়ের সংখ্যা আয়ের থেকে 25% কম। এইভাবে তিনি কাঁচা গড়ে থাকা মহিলা শ্রমিকের যোগদান, মহিলা শ্রমিকের কর্মক্ষেত্রে মহিলাদের সংখ্যা বেশি, দিনমজুরির সংখ্যা মহিলা, তারপর তাদের শিক্ষাগত যোগ্যতা, এগুলো তিনি উল্লেখ করেছেন। এইগুলো উল্লেখ করার পর তিনি বলেছেন তিনি ভারতবর্ষের 3743টা ওবিসি জাতিগোষ্ঠীর সংখ্যা আছে। 3743টা জনগোষ্ঠী ওবিসির অন্তর্ভুক্ত। তারা প্রচণ্ড দারিদ্র্য সীমার নিচে বসবাস করে এবং ভারতবর্ষের মোট জনসংখ্যার 52%। এখানে একটা মজার ব্যাপার, ভারতবর্ষের কাস্ট সেন্সাস 1931 একবার হয়েছিল, তারপর আর হয়নি। তারপর মন্ডল কমিশন এই 1931-এর সেন্সাসের উপর ভিত্তি করে তিনি এই ওবিসি জনগোষ্ঠীর একটা স্ট্যাটিস্টিক মাধ্যমে তিনি তাদের কতগুলো সুপারিশ করেছেন। তো স্ট্যাটিস্টিক্সগুলো দেখলেন তো, ওদের 25%-র অল্প বয়সী ছেলেমেয়ের বিয়ে হয় 17 বছরে কমেই, তাদের স্কুলের ড্রপ আউট সংখ্যা 5 থেকে 15 বছর 25%-এর বেশি, তারপর তাদের বিবাহ, শিক্ষাগত যোগ্যতা, এবং তারা 25%-এর বেশি লোক এই কাঁচা বাড়িতে বসবাস করে, এবং তাদের যে প্রফেশন অধিকাংশই ডে লেবার বা দিনমজুর বা কুটির শিল্পের অন্তর্ভুক্ত। তাহলে দেখুন, মন্ডল কমিশনের যে রিপোর্টের উপর ভিত্তি করে ক্লাস এবং কাস্ট শ্রেণী বিভাগ যে করলাম, এই কাস্টের মধ্যে লুকিয়ে আছে মানুষের প্রফেশন, পেশা, এবং তিনি এই পেশা মানে বৃত্তি। উনি উল্লেখ করেছেন যে ব্রিটিশরা আগমনের ফলে ভারতবর্ষের সবচেয়ে বেশি এফেক্ট হয়েছিল ভারতবর্ষের কুটির শিল্প, তাঁতি, কামার, কুমোর, নাপিত, এগুলো সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছে। এবং স্বাধীনতা পরবর্তীকালে যে বড় বড় শিল্পপুঁজির আগমনের ফলেও এই কুটির শিল্প যারা এখনও নিয়োজিত, যেমন কুম্ভকার, আচার্য যারা মূর্তি তৈরি করে, যারা নট্য, যারা ডুল বাজায়, এই কমিউনিটি সবচেয়ে বেশি মার খাচ্ছে। তাহলে দেখেন, এই ভিত্তিগুলো উন্নয়নের জন্যই, তাদের অর্থনৈতিক, সামাজিক, শিক্ষাগত মানদণ্ড নির্ণয় করেই মন্ডল বলেছিলেন যে তাদের রিজার্ভেশনের প্রয়োজন, 27% রিজার্ভেশন প্রয়োজন। কারণ তখন তাদের পরিমাণ 52% ছিল। কারণ তখন একটা রায়ে ছিল, তৎকালীন সময় 1962 থেকে রায় ছিল 50% বেশি রিজার্ভেশন করা যাবে না, সেজন্য তাদের রিজার্ভেশনের পরিমাণ ছিল 50% দিয়েছিল। শুধু রিজার্ভেশন, এখন তো ওবিসিদের 8 লক্ষ টাকার বছরে যারা ইনকাম করে তাদের তো আর রিজার্ভেশন ব্যবস্থা নেই, তারা ওবিসি নয়, যারা 8 লক্ষ টাকার উপরে রোজগার করে। সত্যি চমৎকার ব্যাপার হলো, মন্ডল শুধু রিজার্ভেশনের কথা বলিনি, মন্ডলের 27% সংরক্ষণের ব্যবস্থা কিন্তু সুপ্রিম কোর্ট 1992-তে ইন্দিরা সাহানি বনাম তামিলনাড়ু গভর্নমেন্টের মামলাতে বলেছে 50% বেশি রিজার্ভেশন দেওয়া যাবে না। আচ্ছা, যাও, মন্ডল কমিশন শুধু রিজার্ভেশনের কথা বলিনি, তিনি এই ওবিসির অন্তর্ভুক্ত জনগোষ্ঠী যারা, এই জনগোষ্ঠী যেমন তাঁতি, ভারুজুবি যারা পান চাষ করে, তাঁতি যারা, এই দেবনাথ কমিউনিটি, এই নাথ কমিউনিটি যারা যুগী, যারা বস্ত্র উৎপাদন করে, কাপড় উৎপাদন করে, তারপর গুপ, যাদব যারা গোয়ালা, যারা মিষ্টি তৈরি করে, এর মধ্যে মোদক কমিউনিটি আছে, তারা দেখবেন করমুড়ি, খাজা এগুলো তৈরি করে বিক্রি করে, ড্রাই ফ্রুটগুলো, ড্রাই মিষ্টিগুলো। তারা নট্য, তারা বাজনা বাজায়। এরপর কুড়ি একটা কমিউনিটি যারা মুড়ি বাজে, সূত্রধর। এই যে কমিউনিটিগুলো, তাদের নিজস্ব প্রফেশন আজকাল বিপন্ন।
এই বারুজীবী যারা পান চাষ করে তাদের পেশা আজকে বিপন্ন। দেখুন আগে একদা ত্রিপুরাতে ধর্মনগর, জিরানিয়া, রানীবাজার, বিশালগড়, উষাবাজার এই অঞ্চলগুলোতে তাঁতের কল ছিল। নাথ কমিউনিটি একদা তাঁত উৎপাদন করতো, এত কলাপস হয়ে গেছে। তাহলে ওবিসির কাস্ট সেন্সাসের কেন প্রয়োজন? কাস্টের সঙ্গে জড়িয়ে আছে প্রফেশন, পেশা। যদি সরকার যদি রাষ্ট্রের এই জনগোষ্ঠীর যদি সেন্সাস না করতে পারে, তাদের পেশার জন্য কিভাবে প্রজেক্ট তৈরি করবে, কিভাবে পরিকল্পনা তৈরি করবে, কিভাবে তার 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 অনুদান দেবে সরকার, তার পেশাগুলো উন্নয়নের স্বার্থে, তাদের জীবিকা উন্নয়নের স্বার্থে ওবিসি রিজার্ভেশনের, ওবিসি সেন্সাসের অবশ্যই প্রয়োজন। কারণ শিল্পের বিশ্বায়নের ফলে, শিল্পের আগ্রাসনের ফলে আজকাল কুটির শিল্প বিপন্ন। জানেন ত্রিপুরাতে কুম্ভকার, তাঁতি, নট্য যারা বাজনা বাজায়, সূত্রধর, মুদক, ঘোষ কমিউনিটি যারা, যাদব কমিউনিটি যারা মিষ্টি তৈরি করে, তাদের জীবন জীবিকা কীভাবে চলছে আপনি যদি তাদের সেন্সাস না করেন, আপনি তাদের ইকোনমিক প্রজেক্ট, ইকোনমিক পরিকল্পনা, অর্থনৈতিক অনুদান কীভাবে দেবেন? মণ্ডল কমিশনের দেখুন কি সুন্দর বলেছে যে এই লোকগুলোকে আমাদের তৈরি করতে গেলে তাদের কি কি প্রয়োজন, তাদের জন্য বয়স্ক শিক্ষার ব্যবস্থা করা, এই কমিউনিটির জন্য ওই অঞ্চলগুলোতে, ওবিসি অন্তর্ভুক্ত অঞ্চলগুলোতে আবাসিক বিদ্যালয় তৈরি করা, এসটি এসসিদের জন্য এসসির মতন বয়স শিথিল করা। তারপর তিনি বলেছেন কুম্ভকার, কাঁসার, কামার, সুতুর ইত্যাদি গ্রামীণ পেশাগত সম্প্রদায়গুলোকে এইগুলো কামার, কুমার, কুম্ভকার এগুলো এই যে প্রফেশন, বংশানুক্রমে এই প্রফেশন লোকগুলো উচ্ছেদ হচ্ছে দিন দিনে। তাই তিনি বলেছেন ক্ষুদ্র শিল্পে প্রতিষ্ঠান গড়ে তুলে তাদের আর্থিক কারিগরি সাহায্য নিশ্চিত করতে হবে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প উন্নতিকল্পে তাদের জন্য আর্থিক প্রতিষ্ঠান গঠন করতে হবে এবং এই অঞ্চলে পেশাগত লোকদের নিয়ে সমবায় গঠন করতে হবে। তিনি বলেছেন উচ্চবর্ণ লোকদের যোদ্ধার মানসিকতা রয়েছে, কারণ তারাও উচ্চবর্ণ, তাদের সন্তানরাও রাষ্ট্রশক্তির অংশীদার হয়ে গেছে, পুলিশ, মিলিটারি, জজ, ডাক্তার, ইঞ্জিনিয়ার। তাই এই যে একদিকে তারা জমির যোদ্ধা, আরেকদিকে তাদের সন্তানের রাষ্ট্রশক্তির অংশীদার। তিনি বলেছেন ভূমি সংস্কারের মাধ্যমে উদ্ধৃত জমি সংগ্রহ করে এই ওবিসি, এসসি, এসটিদের মধ্যে বন্টন করা উচিত। তাহলে দেখুন মণ্ডল কমিশন রিপোর্ট অনুযায়ী কাস্ট সেন্সাসের মাধ্যমে রিজার্ভেশন থেকেও বড় কথা, তাদের প্রফেশন উন্নয়নের স্বার্থে রাষ্ট্রীয় তহবিল গঠন করে তাদের ক্ষুদ্রক্ষুদ্র শিল্প সহায়তার মাধ্যমে তাদের প্রফেশন উন্নতি করা। আমাদের কুম্ভকার শিল্প, কিন্তু পূজা পার্বণ সব কিছুতে আমরা কুম্ভকারের অত্যাধিক প্রয়োজন। আচার্য মূর্তি তৈরি করে তাদের আর্থিক অবস্থা কীরকম আমরা কিছু জানি না। তো এগুলো সেন্সাসের মাধ্যমে তথ্য সংগ্রহ করে এখানে রাষ্ট্রের তহবিল গঠন করে তাদের ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পগুলোকে বাঁচাতে হবে, সার্ভাইভ করতে হবে। কারণ ভারতবর্ষে কোটি কোটি শ্রমজীবী মানুষ এখনও ক্ষুদ্র শিল্পতে বেঁচে আছে এবং বিশ্বায়নে আগ্রাসনে আমাদের যে ক্ষুদ্র ক্ষুদ্র শরবত তৈরি করত, এগুলো এখন পেপসি, কোকাকোলার আধিপত্যে সমস্ত কিছু শেষ হয়ে গেছে। তাই ওনার মণ্ডলের রিপোর্ট অনুযায়ী তাদের আর্থিক প্যাকেজের মাধ্যমে শিল্প নিগম তৈরি করে তাদের জন্য অনুদান ভিত্তিক ব্যাংক তৈরি করে তাদের সাহায্য করা প্রয়োজন। অতএব ইকোনমিক প্যাকেজ, সোশ্যাল এবং এডুকেশনালি তাদের উন্নতি করতে গেলে অবশ্যই সেন্সাসের প্রয়োজন এবং তাদের উন্নতি ভারতের উন্নতি ঘটবে এবং ভারত একটা অখণ্ড সত্তা পরিণত হবে। কারণ বৃহত্তর জাতিগোষ্ঠী 52 ওবিসি কমিউনিটিকে বাদ দিয়ে ভারতবর্ষের উন্নয়ন কখনো সম্ভব না। এখানে বলছি এসটি এসসিদের সেন্সাস হয়, কিন্তু ওবিসি কিন্তু স্বতন্ত্র 52% তাদের সেন্সাসের মাধ্যমে
তাদের সার্বিক উন্নয়ন করতে গেলেই তাদের সার্বিক উন্নয়ন ঘটবে সরকার তাদের অনুদান মাধ্যমে তাদের শিল্প কারখানা তাদের পেশাগুলোকে আবার রিভাইভ করে তুলবে। অতএব আমরা জাতভিত্তিক গণনাকে সমর্থন করি। এটা ভারতবর্ষের ৭৮ বছরের গণতন্ত্রের একটা মেসেজ। তারাও চায় নিজেদের আত্মপ্রকাশ, তারাও বাঁচতে চায়, তারাও সার্ভাইভ করতে চায়, তারাও ভারতবর্ষের মূল স্রোতে আসতে চায়। তাই কাস্ট সেন্সাস অত্যধিক প্রয়োজন। ধন্যবাদ।